হসপিটালের বেডে শুয়েছি আমি, আর আমার সামনে টিভি স্ক্রিনে লাইভে দেখাচ্ছে কিভাবে আমার হাজবেন্ড একটা মেয়েকে কোলে করে নিজের গার্লফ্রেন্ডের পরিচয়ে নিজের গাড়িতে বসাচ্ছে। আমি শুধু স্তব্ধ হয়ে দেখছি আর ভাবছি কিছুদিন আগের কথা। ওই দিন সকালেই আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমি শুনে এক মুহূর্ত বিলম্ব না করে চলে আসি মায়ের কাছে। আমার মা একা গ্রামে থাকে, বাবা আরো 1 বছর আগে মারা গিয়েছে। আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আমার সাথে শহরে যেতে, কিন্তু মা যায়নি। পুরোটা রাস্তা কিভাবে কেটেছে আমার শুধুমাত্র আমি জানি। কিন্তু একবারের জন্য আমি ভাবিনি আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। বিশ্বাসটা তখন হলো যখন আমি নিজের চোখে দেখেছি তাকে সাদা কাফনে। এক মুহূর্তের জন্য আমার সারা পৃথিবী ঝাপসা হয়ে এসেছে। মা ছাড়া আমার এই পৃথিবীতে আপনার কেউ নেই। কাঁপা কাঁপা হাতে মাকে ছোঁয়ার চেষ্টা করার আগেই আমি মাটিতে লুটিয়ে পড়ে যাই। মুখ দিয়ে শুধু একটাই শব্দ বের হয়, মা। আমি আর কিছু ভাবতে পারছি না। পাশের টেবিলের উপরে মায়ের ছবিটাকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ি। আমার কান্না শুনে বাহির থেকে চাচি এগিয়ে আসে, আমার মাথায় হাত বুলিয়ে দেয়। তিনি বলেন মা নাকি 3 দিন ধরে জ্বরে ভুগেছেন। আমাকে জানাতে নিষেধ করে। আজ সকালে উনি এসে দেখে মা আর নেই। কেউ জানতেই পারলো না মা কখন চলে গেছে। কিছুক্ষণ পর তিনি বলেন আমার হাজবেন্ড কেন আসেনি। তখন আমার ওনার কথা মনে পড়ে। মায়ের চিন্তায় সব মাথা থেকে বেরিয়ে গেছে। আমি মোবাইল হাতে নিয়ে অনেকক্ষণ কল করি, কিন্তু ওই পাশ থেকে বারবার একটা কথাই আসে, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। সারাটা রাত কাটে আমার কান্নায়। সকালে একবার ফোন রিসিভ হয়। আমি কিছু বলার আগেই ওইখান থেকে আমার হাজবেন্ডের ম্যানেজার কর্কশ ভাষায় বলে ওঠে, ম্যাম প্লিজ, আপনার কি ন্যূনতম জ্ঞানটুকু নেই? এতবার কল দেওয়ার পর যখন দেখলেন কল ধরছে না, তার মানে উনি ব্যস্ত। আর স্যার বলে দিয়েছেন আপনার ফালতু কথা শোনার মতো স্যারের কাছে সময় নেই। ব্যাস। কথাটুকু শেষ করে টুট টুট করে শব্দ করে কল কেটে গেল। আমি কানে ফোন লাগিয়ে এখনো দাঁড়িয়ে আছি। শত চেষ্টার পরেও চোখে জল বাদ মানল না। এইভাবেই কেটে যায় 7 দিন। ওই দিনের পর আমি কয়েকবার কল দিয়েছি, কিন্তু প্রতিবারই বন্ধ বলেছে। বুঝলাম আমাকে ব্লক করে দিয়েছে। সকালে উঠে তৈরি হয়ে নিলাম বাড়িতে ফিরে যাওয়ার জন্য, কারণ এইখানে থাকলে আমার মায়ের কথা মনে হবে বারবার। আর আমার আত্মীয় স্বজন কেউ নেই, মা অনাথ ছিল। বিকাল 3টার দিকে আমি ঢাকায় আসি। কাল রাত থেকে না খাওয়া, আবার সকাল থেকে জার্নি, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, সেখানেই পড়ে যাই। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম সাদা ধবধবে হসপিটালের বেডে। আমি উঠে বসতেই একজন নার্স এগিয়ে এসে জানালেন একটা মেয়ে আমাকে নিয়ে এসে ভর্তি করে দিয়ে গেছে। শরীর দুর্বল আর না খাওয়াতে এমনটা হয়েছে। 2টো স্যালাইন শেষ করে হাঁটা দিলাম হসপিটালের করিডোরের দিকে, আর সেখানেই দেখলাম হসপিটালের অপেক্ষাকৃত লোকদের বিনোদনের জন্য রাখা সেই টিভিতে অনাকাঙ্ক্ষিত দৃশ্যটি। পা যেন সেখানে জমে গিয়েছিল। আমি শত চেষ্টা করেও নড়তে পারছিলাম না। কিছুক্ষণ পর বাহির থেকে অনেক শোরগোল আওয়াজ আমার কানে আসলো। ফিরে দেখি আমার হাজবেন্ড ওই মেয়েটিকে কোলে করে দৌড়ে নিয়ে আসছে, আর ডাক্তারদের ডাকাডাকি করছে অস্থিরভাবে। এক মুহূর্তে ডাক্তার, নার্স সবাই ব্যস্ত হয়ে পড়লো, কারণ তারা ছিল ফেমাস সেলিব্রিটি। সেই ভিড়ের মাঝে আমি তার সামনে ছিলাম, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকায়নি। আর কিছু দেখার ইচ্ছে হলো না, ব্যথিত মন নিয়ে চলে আসি ফ্ল্যাটে। এসে একজন সার্ভেন্টকে ডেকে জিজ্ঞেস করি, তোমাদের স্যার আমার কথা কিছু জিজ্ঞেস করেছে? সে বিষণ্ণ মুখে বলল, না ম্যাম, স্যার তো গত 7 দিন ধরে বাসায় আসেনি। ভ্রুকুচকে তাকালাম ওর দিকে। ও তড়িঘড়ি করে বলতে শুরু করলো, স্যার কল দিয়ে জানিয়েছেন তিনি শুটিংয়ের জন্য 7 দিন ঢাকার বাইরে থাকবেন। আর হাত উঠিয়ে থামিয়ে দিলাম, কারণ শোনার ইচ্ছে আমার আর নেই। সে চলে গেল নিজ কাজে। আমি বসে আছি সোফায়। আজ এর একটা বিহিত অবশ্যই করা প্রয়োজন।
রাত 12টার দিকে সে বাসায় ফিরে। মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত। আমার দিকে না তাকিয়েও নিজের রুমের দিকে যেতে চাইলো। তার আগে আমি পিছন দিক থেকে ডাকি, দাঁড়ান। সে পিছন ফিরে এগিয়ে এসে বলল, কি? দেখো আমি ভীষণ ক্লান্ত, খাওয়া দাওয়া করে এসেছি, খাবো না। ডোন্ট ডিস্টার্ব মি। তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে তাকে বললাম, হ্যাঁ ক্লান্ত তো হবেনি। সারাদিন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে তাকে কোলে করে হসপিটালে নিয়ে মানুষ কি আর ভালো থাকবে? সে একটু এগিয়ে এসে বলল, মানেটা তো আমি টিভিতেই দেখে নিয়েছি মিস্টার জিওন জাংকুক। জাংকুকের কথাটা পছন্দ হলো না। সে দাঁত খিচিয়ে বলে ওঠে, তোমাকে কতবার বলেছে এসব ফালতু কথা কান না দিতে? আমি নিজ চোখে দেখেছি। তোমার কি কোনো কাজ নাই আমার পেছনে লাগা ছাড়া? আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবেন আর আমি বললেই দোষ? জাংকুক চিৎকার করে উঠল। তে তার দ্বিগুণ তেজ নিয়ে চড়া করে বলল, কি আপনার কাছে এই সম্পর্কের কোনো মূল্য নেই? থাকলে অন্তত ঘরে বউ রেখে ওই মেয়ের সাথে নষ্টামি করতে গেলেন। আর কিছু বলা হয়ে উঠল না। তার আগেই গালে জাংকুকের 5 আঙ্গুলের ঠাস একটা থাপ্পড়। সব নিস্তব্ধ হয়ে যায়। তে কল্পনাও করতে পারেনি এমন কিছু হবে। তারপর শোনা গেল জাংকুকের চিৎকার। ইতিমধ্যে তার চোখ লাল হয়ে গিয়েছে। রাগে রি রি করে বলল, হ্যাঁ আমি নষ্টামি করতে গিয়েছি হয়েছে। আর আমি বিয়ের সময় বলে দিয়েছি, না আমি তোমাকে স্ত্রী হিসেবে মানবো আর না স্বীকৃতি দেব। আর হ্যাঁ, আমার কাছে এই সম্পর্কের কোনো মূল্য নেই, কারণ তোমার মতো একটা মেয়ে আমার পাশে যায় না। আর কোনোদিনও তুমি আমাকে এরকম প্রশ্ন করবেন না। গট ইট? কথা শেষে ধূপধাপ পা ফেলে নিজের রুমে গিয়ে সজোরে দরজা লাগিয়ে দিল। অথচ সে বুঝতেই পারলো না কত বড় ভুল করেছে। তেও ধীরে ধীরে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে তার নিচে বসে পড়ল। কান্নার সাথে তার দুঃখ কষ্ট সব বেরিয়ে এলো। ঘন্টাখানিক পর নিজের জামা পাল্টে বেলকনিতে গেল। ছাদের দিকে তাকিয়ে বলে উঠল, লাইফের সবচেয়ে বড় ভুলটা মনে হয় আপনি আজকে করেছেন। আপনি আমাকে চিনতেই পারেননি। জোর করে বিয়ে তো আমারও দেওয়া হয়েছিল, বাট এই 1 বছর আমি অনেক চেষ্টা করেছি মায়ের কথা রাখার। কিন্তু এখন যখন মা নেই, তাহলে আর কথা রাখার কি দরকার? শক্ত হয়ে আসলো তেল চোয়াল। আবার বলে উঠল, মিস্টার জিওন জাংকুক, অবহেলার খেলাটা আপনি শুরু করেছেন, আর তার সমাপ্তি হবে আমার বিজয়ের মাধ্যমে। যেদিন আমি এই খেলায় জিতে যাব, ওই দিন থেকে আমার অস্তিত্ব চিরতরে আপনার জীবন থেকে মুছে যাবে। ধীরে ধীরে তার হাত মুষ্টিবদ্ধ হলো। আবারও হেসে বলল, সো লেটস প্লে দ্য গেম এন্ড আই সোয়ার I will ignore you like that. You never existence in front of my or in my life.